পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের বলা একটি কথা নিয়ে আজকে মিডিয়া পাড়ায় সয়লাব হয়ে গেছে। কথাটি হলো, তিনি বলেছেন যে সমঝোতার মাধ্যমে নেয়া অর্থ চাঁদা নয়। এটা নিয়ে বেশিরভাগ দেখা যাচ্ছে যে জামাত, শিবির, এনসিপি এরা নানা রকমের ট্রল করছে এবং তার সাথে যুক্ত হয়েছে দেশের মেইন স্ট্রিম মিডিয়াও। প্রতিটা টেলিভিশনেই ব্যাপারটিকে মানে এই কথাটিকে নানাভাবে ব্যাখ্যা করার প্রয়াস চালানো হচ্ছে। তো ভাবলাম যে ব্যাপারটা নিয়ে আমি একটু বিশ্লেষণ করি। আসলে এই যে সমঝোতার মাধ্যমে নেয়া অর্থ, এটা আসলে চাঁদা কিনা? তো এই প্রশ্ন যারা করছেন যে চাঁদা, এ তিনি আসলে এই বলে চাঁদাবাজদের মন্ত্রী হয়ে গেছেন, এরকম দাবি করছেন যারা, তাদের মধ্যে জামাতের কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি, নেতাকর্মীদের সংখ্যা। তো তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে ইয়ানতের নামে তাদের নেতাকর্মীদের কাছ থেকে তারা যে চাঁদাটা কালেক্ট করেন, তোলেন, সেটাকে তারা বলে আসছেন যে এটা সমঝোতার মাধ্যমে নেয়া টাকা, কারো উপরে জুলুম করা হয় না। যদিও মানে তাদের দলের রোকন হলে বেতনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সেখানে উল্লেখ করে দেয়া আছে, বাধ্যতামূলক করে দেয়া আছে 5% যতটুকু আমি জানি। এছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে কাছ থেকে রিসিটের মাধ্যমে টাকা সংগ্রহ করা হয়। শুধু নেতাকর্মীই না, তাদের রয়েছে আরও মানে শুভানুধ্যায়ী এই জাতীয় কিছু মানুষ, যাদের কাছ থেকেও তারা তাদের নেতাকর্মী না হলেও শুভানুধ্যায়ী নামে, শুভাকাঙ্ক্ষী নামে তাদের কাছ থেকেও তারা চাঁদা তুলে থাকে, টাকা তুলে থাকে। তো সেটাকে কিন্তু তারা চাঁদা বলছে না। কিন্তু সেটাকে চাঁদা না বললেও শেখ রবিউল আলম একই কথা বলেছেন যে সমঝোতার মাধ্যমে নেওয়া অর্থ চাঁদা নয়। তো সেটাকেই আবার তারা বড় করে হাইলাইটস করে তাকে চাঁদাবাজ বানিয়ে দিচ্ছেন। অপরদিকে এনসিপির দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখলাম যে তারা নির্বাচনের আগে ওয়েবসাইট খুলে চাঁদা আদায়ের একটা মাধ্যম খুলে নিলেন এবং তার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের নেতাকর্মীরা, তাদের শুভানুধ্যায়ীরা, শুভাকাঙ্ক্ষীরা ওই ওয়েবসাইট এবং তাদের ওয়েবসাইটে দেয়া নাম্বার, বিকাশ নাম্বার, রকেট নাম্বারে টাকা পয়সা পাঠালেন। তো সেই টাকাও নেয়া জায়েজ আছে, সেটাও চাঁদা নয়। কিন্তু শেখ রবিউল আলম যে বলেছেন যে সমঝোতার মাধ্যমে নেয়া টাকা কিংবা কারো উপরে জোর না করে চাপিয়ে না দিয়ে যে টাকা আদায়, সেটাকে চাঁদা তিনি বলছেন না। তার বলাটাই দোষ হয়ে গেল। কিন্তু যারা করছেন, আগে থেকেই যারা করে আসছেন এই চাঁদাবাজি কিংবা এই পদ্ধতিটার মাধ্যমে সংগ্রহ করে আসছেন, সেটা চাঁদাবাজি নয়। শুধু আমি জামাত ইসলাম এবং এনসিপির কথাই কেন বলবো? আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে পশ্চিম বিশ্বের, উন্নত বিশ্বের বিভিন্ন সময় নির্বাচনের সময় আমরা দেখেছি দলগুলো তাদের শুভানুধ্যায়ীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে থাকেন, টাকা সংগ্রহ করে থাকেন এবং সেটাকে চাঁদা হিসেবে তারা গ্রহণ করেন না। কেবল এই যে পথের শ্রমিক, বিশেষ করে সড়ক পথের শ্রমিক, যারা প্রতিনিয়ত মানে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সম্মুখীন হয়, হাত হারায়, পা হারায়, কান হারায়, চোখ হারায়, তাদের জন্য যদি অ্যা তাদের ইচ্ছা অনুযায়ী টাকা তোলা হয় এবং সেটা যদি মন্ত্রী বলেন যে সেটাকে আমি চাঁদা হিসেবে দেখছি না, তাহলে সেটা চাঁদা হয়ে গেল। আচ্ছা, যদি এই যে পথের, এই যে তারা নিজেরা নিজেদের ইউনিয়ন, শ্রমিক ইউনিয়নগুলোর মাধ্যমে যে মালিক সমিতির মাধ্যমে অ্যা যে চাঁদাগুলো তারা উঠায়, সড়ক পথে তুলে থাকে। যদি এই শ্রমিক ইউনিয়নগুলোর এই চাঁদার সিস্টেম না থাকতো, তাহলে এই যে শ্রমিকগুলা প্রতিদিন যে অসুস্থ হচ্ছে, নানা রকমের দুর্ঘটনার শিকার হচ্ছে, তাহলে কি আপনি শিকার হলে আপনি আপনার পকেট থেকে তাদেরকে টাকা দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন? তা তো করেন না। তো এই সংগঠনগুলো, শ্রমিক সংগঠনগুলো, শ্রমিক ইউনিয়নগুলো এই সড়ক পরিবহনের এই সিস্টেমের মধ্য দিয়ে তারা তাদের ওয়েলফেয়ার ফান্ড হিসেবে চাঁদাগুলো কালেকশন করে থাকে। তো সেটাকে আপনারা এভাবে বন্ধ করে দেওয়ার জন্য কিংবা একজন নতুন দায়িত্বপ্রাপ্ত একজন নেতাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই যে প্রোপাগান্ডা, অপপ্রচারের মধ্যে আপনারা লিপ্ত হয়ে গেলেন, আপনারা কি নিজেদের দিকে খেয়াল করেছেন? যে আপনারা বহু আগে থেকেই যা বলছেন
সেটাই করে আসছেন। এখন সমঝোতার মাধ্যমে নেয়া অর্থ যদি আমরা ধরে নিই যে এটা চাঁদা, আপনাদের কথা অনুযায়ী যদি ধরে নিই চাঁদা, তাহলে তো সেটা আগে আপনাদের বন্ধ করতে হবে। আপনারা আপনাদের ইয়ানত নেয়া বন্ধ করতে হবে। তারপরে আপনারা বলতে পারবেন যে, "আমরা এখন চাঁদা নিই না, সুতরাং অন্য কেউ চাঁদা নিতে পারবে না।" এখন শুভানুধ্যায়ীদের কাছ থেকে তাদের ইচ্ছা অনুযায়ী নেওয়া অর্থ যদি চাঁদাই হয়, তাহলে এনসিপিকে বলব যে, "আপনারা তাহলে আপনাদের ওয়েবসাইটটা বন্ধ করুন এবং বন্ধ করে চাঁদা নেওয়া বাদ দেন। তারপরে বলেন যে, রবিউল আলম চাঁদার চাঁদার পক্ষে কথা বলছেন।" পাশাপাশি শুধু তাই নয়, আমাদের দেশের সামাজিক ধর্মীয় কিছু রীতিনীতি আছে। যেমন ধরুন এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, তারপরে ধর্মীয় মন্দির, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোতেও সমঝোতার মাধ্যমে টাকা নেয়া হয়, অর্থ নেয়া হয় এবং ধার্মিকরা, তারপরে মাদ্রাসার যারা ধর্মীয়ভাবে মাদ্রাসার পড়াশোনাকে যুগ, যুগ ধরে এরকম আ দানের মাধ্যমে যারা চালিয়ে যাচ্ছেন, কিংবা এই যে আমাদের আ এতিম শিশুরা বিভিন্নভাবে দান খয়রাতের মাধ্যমে চাঁদার এটা যদি চাঁদাই হয়, তাহলে তাদের যে খাবার-দাবারের ব্যবস্থা হচ্ছে, এগুলো তো সব চাঁদা বলে বন্ধ করে দিতে হবে। তাই না? আপনাদের দাবি অনুযায়ী তো তাই। যদি সারাক্ষণ আ ঝুঁকির মধ্যে থাকা শ্রমিকরা তারা নিজেদের জন্য, নিজেদের ট্রিটমেন্টের জন্য, নিজেদের মানে সামাজিক আ মানে সামাজিকভাবে আ একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য যদি এভাবে চাঁদা নিজের ইচ্ছায় যারা দেয়, এভাবে চাঁদা তুলতে না পারে, তাহলে তো এগুলো সব বন্ধ করে দেওয়া উচিত, তাই না? এখন কথা হচ্ছে যে সমাজের প্রচলিত একটা প্রথা, একটা ব্যবস্থা, সেটাই স্বীকার করেছেন রবিউল আলম। আর সেটাই তার দোষ হয়ে গেছে, তাই না? মানে যেটা আমরা প্রতিনিয়ত করছি, আপনারা করছেন, আমরা করছি, অন্যরা করছে, সেটা যে সে স্বীকার করেছে মুখে, সেটা তার দোষ হয়ে গেছে। তিনি আসলে কী বলতে চেয়েছেন? তিনি পরে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা যদি আমরা শুনি তাহলে আমরা দেখতে পাবো যে তিনি একই কথা বলেছেন যে, এই যে শ্রমিক সংগঠনগুলো, মালিক সংগঠনগুলো, তারা তাদের ব্যবসায়িক নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী তাদের নিজেদের মধ্যে স্বীকৃত যে ব্যবস্থাটা তারা তাদের সুবিধার জন্য করেছে, সেটাকে তিনি যেহেতু তারা নিজেদের ইচ্ছামতো করেছে, সেটাকে তিনি স্বীকৃতি দিয়েছে। এটাই রবিউল আলমের দোষ হয়ে গেল। আসলে এই সমস্ত বিষয় থেকে আসলে যেটা প্রতীয়মান হয়, সেটা হলো যে এই যে ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা পরিবর্তন আসলো দেশে এবং একটা নতুন সরকার গঠিত হলো। সেই সরকারের ১ম দিন থেকেই আমরা লক্ষ্য করছি কারণে অকারণে নানা রকম চ্যালেঞ্জের মধ্যে ফেলার একটা অপপ্রয়াস আমরা লক্ষ্য করছি। সেই প্রয়াসেরই অংশ হিসেবে তার এই কথাটাকে অপব্যাখ্যা করা হচ্ছে বলে আমার মনে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি সড়কপথে চাঁদাবাজি হয় না? অবশ্যই হয় এবং সেটি মন্ত্রীরা তো অস্বীকার করছে না। আমরা দেখেছি যে সড়কপথে চাঁদাবাজির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য চাঁদাবাজি হয় প্রশাসনের মাধ্যমে। মালপত্র, বিশেষ করে কাঁচামাল, বিভিন্ন ধরনের কাভার্ড ভ্যান, এগুলো ঢাকার শহরে ঢুকলে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের মাধ্যমে এখান থেকে চাঁদাবাজি করা হয়। এছাড়াও সড়কের বিভিন্ন জায়গায় রিসিট ছাড়াই প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজির ঘটনাও ঘটে থাকে, যার কারণে আমাদের সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়। তো এই চাঁদাবাজিগুলো তো বন্ধে রবিউল আলম কিংবা গভর্নমেন্টের কোনো অনীহা নেই এবং তারা স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের অনৈতিক এবং বেআইনি চাঁদাবাজি বন্ধে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সো কোনটা চাঁদাবাজি আর কোনটা সমঝোতার মাধ্যমে নেয়া মানব কল্যাণে নেয়া অর্থ, সেটা বোঝার মতো জ্ঞান আমি মনে করি জামাত, শিবির, এনসিপি সহ আমাদের দেশের নাগরিকদের সবার আছে এবং আমি মনে করি শুধু দোষারোপের জন্য নয়, নতুন সরকারকে দেশ পরিচালনা এবং
আমাদের পরিবর্তনের জন্য কাজ করার সুযোগ দেওয়া উচিত। বিরোধিতার কারণেই বিরোধিতা নয়। একটা কথা বললেই সবাই মিলে পট বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়া নয়। ব্যাপারটাকে ভালোভাবে বিশ্লেষণ করে ভালোভাবে বুঝে তারপরে প্রতিক্রিয়া জানানো উচিত।